এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ। সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সতর্কতার পরামর্শ, সহনীয় লোডশেডিং এর আশ্বাস ফজল কবিরের। সংবিধানে বহুত্ববাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জামায়াত। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেননি। রাজনৈতিক দল করলে এনসিপিতেই যোগ দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিকালে রাজধানী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, চিরকুটের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের আমলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মী নিয়োগ দেওয়া হতো। এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুর্নীতির অভিযোগে অব্যাহতি দেয়া নিজের এপিএস এর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুদক এই ঘটনা তদন্ত করছে, তবে সোর্স ছাড়াই এমন সংবাদ পরিবেশনা বিভ্রান্তিমূলক। গণমাধ্যমকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংবাদ প্রকাশ করারও আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, নট নেসেসারিলি নতুন রাজনৈতিক দলই হতে হবে। চলতি গ্রীষ্মে লোডশেডিং সহনীয় থাকবে, তফাৎ থাকবে না গ্রাম ও শহরের মধ্যে, আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। চলমান চুক্তিতে কাতার জ্বালানির দাম না কমালেও নতুন চুক্তিতে কমানোর আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ ভবনে এই সেমিনারে উৎপাদন 3 গুণ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুভ মাহফুজের রিপোর্ট। গেল কয়েক বছর থেকে ধুঁকছে দেশের জ্বালানি খাত, যার নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতিতে। জ্বালানি খাতের এমন দশা থেকে উত্তরণে আগামীর করণীয় বিষয়ে শনিবার সেমিনার করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। বিদ্যুৎ ভবনে এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব অনুসন্ধানের উপর জোর দেন বিশেষজ্ঞরা। আমাদের আগামী দিনের প্রেক্ষাপটে আমাদের জ্বালানি নীতির সংস্কার দরকার। এখন যে জ্বালানি নীতি রয়েছে 2004 সালে, এটি দিয়ে চলবে না। বিগত সরকারের সময় বেশি বেশি করে দেখানোর একটা প্রবণতা ছিল, তার মাধ্যমে বেশি বেশি করে বেসরকারি বিনিয়োগ এবং বেশি বেশি করে তার মাধ্যমে অনিয়ম দুর্নীতি, এই বেশি প্রবণতাটা দুর্ভাগ্যজনকভাবে এখনো রয়ে গেছে। আমাদের নতুন করে জ্বালানির প্রাক্কলন দরকার। বিদ্যুৎ উন্নয়ন তহবিলের যে টাকা আছে সেই টাকা ব্যয় হয় না, গ্যাস উন্নয়নের তহবিলের টাকা ব্যয় হয় না। 2022 সালের স্ট্যাটিস্টিকে দেখা গেল যে 65% টাকা গ্যাস উন্নয়নের তহবিলে ব্যয় হয়নি, 35% ব্যয় হয়েছে বিদেশি কোম্পানির বিল দিতে। আমি ওইটা বলবো না যে আমাদের অনেক গ্যাস আছে, আমাদের নিজস্ব সব ডিমান্ড মিট করে আমি এক্সপোর্টও করতে পারবো, ওইসব কথাও আমি বলবো না। বাট উই হ্যাভ এনাফ। এবং আমি যদি 2000 MMCFD-তেও ধরে রাখতে পারি, আমি ধরে নিচ্ছি যে আমার বিবিয়ানা ফেল করবে, তাহলে আমি তার ওইটাও করতে হবে। সো 2000 MMCFD করতে পারি, তাহলে বাকিটা আমাকে ইম্পোর্ট করতে হবে। আর যদি বড় কিছু অপশনে পেয়ে যাই তাহলে তো ভেরি ভেরি গুড। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেন, এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। জানান, বিগত সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের নিশ্চয়তা। লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। পাওয়ার সেক্টরের ক্রাইসিসের নাম করেই কিন্তু এইসব কি বলে কুইক রেন্টাল এইসব হায়ারে, তো ওই জন্য ক্রাইসিস শব্দটা ব্যবহার করার আগে এটা একটা মাত্রা থাকতে হয়। ক্রাইসিসকে অনেকে একটা অপরচুনিটি হিসেবে দেখে এবং সেটা ব্যবহার করে, এবং এর ফলে এটা ক্রাইসিস, একটা ছোট ক্রাইসিস আরো বড় ক্রাইসিসে পরিণত হয়। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও তা 18,000-এ নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
রাজধানীর একটি হোটেলে এ বৈঠক চলছে। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের পেং জিওবিন। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদ হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। আট মাস হয়ে গেল বিএনপি নেতাকর্মীদের নামে মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল, কিন্তু বিএনপি নেতাকর্মীদের মামলাগুলো এখনও প্রত্যাহার হলো না। এদিকে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন শুধু বিএনপির জন্য নয়, সকল রাজনৈতিক দলের জন্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। তাদের টাকা পাচারের কাহিনী, স্বৈরাচারের মিথ্যা ও বানোয়াট মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে যারা সহায়তা করেছে তাদের মধ্যে আদালত অন্যতম। ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে দাবি করে রিজভী বলেন, হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে, শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেন বিচার হবে না? তিনি বলেন, অধিকাংশ উপদেষ্টার দুর্নীতির সাথে সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা তো সত্য। প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে এই প্রশ্ন তো হতেই পারে, আজ ৮ মাস হলো নেই, এই মামলাগুলো কেন প্রত্যাহার হয়নি? আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এদিকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া মঞ্চ। এতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, বিএনপি সমালোচনা আগে অনেকে করত, এখনো করে। অনেকে বলে বিএনপি ক্ষমতা গেলে সংস্কার করবে, তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু সংস্কার যা করেছে বিএনপি করেছে। একটা নিরপেক্ষ ভোট, সেটা শুধু বিএনপির জন্য না, সকল রাজনৈতিক দল এবং দেশের মানুষের জন্য দরকার। সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস, 6 মাস, 9 মাস আপনি ক্ষমতায় থাকেন। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। মানববন্ধনে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেয়াই হবে অন্তর্বর্তী সরকারের সফলতা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। মুসলিম সহ বিশ্বের প্রতিটি দেশকে ফিলিস্তিনে চালানো ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকটি ইসলামী দল। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের ব্যানারে আয়োজিত সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে রাষ্ট্রীয় স্বীকৃতি চান। ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘকে চিঠি দিতেও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার ভোর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। ছোট বড় মিছিল নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় তারা। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে আমাদের সোচ্চার ভূমিকা জারি রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। মুসলিম ফিলিস্তিনি মুসলিম ভাইদের পক্ষে জালেমের বিরুদ্ধে সোচ্চার হতে আওয়াজ দেওয়ার জন্য আমরা এখানে আসছি। আমি সাভার আশুলিয়া থেকে আসছি আমার ছেলেকে নিয়ে। এরকম প্রোগ্রামে আমার ছেলেকে যদি না নিয়ে আসি তাহলে আপনার আর নেক্সট টাইমে আসার জন্য কোনো বক্তৃতা থাকবে না। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধে কঠোর হুঁশিয়ারি মানুষের মুখে। আমরা সারা পৃথিবীর মানুষদের জানান দিতে চাই যে আমরা মুসলমান সবাই এক প্ল্যাটফর্মে এসেছি। আমরা সব সময় মুসলমানদের পক্ষে এবং অন্যের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান বিক্ষোভকারীরা।
আমাদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য, আমরা ফিলিস্তিনে যাব এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে চাই। ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। এখন যদি ফিলিস্তিন থেকে খবর আসে এখনই আমরা ইনশাআল্লাহ দিলে এখনই সবাই আমরা বাংলাদেশ থেকে যাব ইনশাআল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আসা মানুষগুলো। জাতিসংঘের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনো একটা চিঠির মাধ্যমে যাতে জাতিসংঘ ইসলামী যত আমাদের দেশগুলো রয়েছে ও দেশগুলোর নেতাদের সাথে একসাথে করে লিখিত প্রতিবাদ জানানোর জন্য। গাজার মুসলমানদের উপরে নির্মমভাবে হত্যা করতেছে, এটা যেন অনতিবিলম্বে যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি মুসলমানদেরকে শান্তিতে থাকার মতন ব্যবস্থা করে দিতে পারে। গণজমায়েতের কারণে প্রেস ক্লাব, পল্টন, মতিঝিল, কাকরাইল সহ আশপাশের রাস্তায় বন্ধ ছিল যান চলাচল। ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছর করে রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একমত হয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয় এর প্রস্তাবের সাথেও। এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় দ্বিকক্ষ সংসদ সহ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে দলটি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের আমন্ত্রণে সকাল 10:30টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধিরা। নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। বৈঠকে 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। জামায়াত ইসলামী ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে শুরুতে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়। দুপুরের বিরতিতে বৈঠকের অগ্রগতি জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ 4 বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না, সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। তবে এটা ফরমেশন, নেচার, প্রসেস, এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। বিরতির পর শুরু হওয়া বৈঠক চলে আরও প্রায় 3 ঘন্টা। শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার ইস্যুতে জামায়াতের অবস্থান জানান ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। যে রিফর্মস প্রস্তাবনা দিয়েছিলাম সেখানে পিআর সিস্টেমে নির্বাচনের কথা আমরা বলেছি, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ আলোচনা। এর আগে আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ স্বাগত বক্তব্যে রাষ্ট্র কাঠামো সংস্কারে জন আকাঙ্ক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দেন। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আবারও জানালেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য একটি জাতীয় সনদ তৈরি করা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন না হলে বিনিয়োগে অনিশ্চয়তা বাড়বে আশঙ্কা সিপিডির। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। দেশকে বৈদেশিক বিনিয়োগ বান্ধব করতে হলে সুশাসন, জবাবদিহিতা, দক্ষ শ্রমশক্তি ও শোভন শ্রম সংস্থান সৃষ্টি করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে মব জাস্টিসের প্রবণতা দূর করতে পারলেই বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা বেড়ে যাবে। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা নাকি এখানে সঠিকভাবে বলা হয়েছে যে একটা ভালো দিক হলো যে সব প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। সো এটা আমার মনে হয় যে একটা ইতিবাচক। যদি বিলম্বিত হয়
রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি। মেজর সিনহা হত্যা মামলার বিচার কাজ দ্রুত শেষ করে রায় কার্যকর করার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে অভিযোগ করা হয়, বিচারিক কার্যক্রমের উপর এখনও পলাতক ফ্যাসিবাদীদের প্রভাব রয়েছে, কোনো বিচারেই যেন বৈষম্য না হয় সে দাবিও করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। মেজর সিনহা নয়, শুধু সকল হত্যাকাণ্ডের বিচার চান এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সিনহা হত্যা মামলার রায় এদিক সেদিক করতে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। কিছু সুশীল সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ তাঁদের। 4 দিনব্যাপী ওপেন অ্যামেচার গলফের পুরস্কার বিতরণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এতে একক শিরোপা জিতেছেন সৈনিক শাহাবুদ্দিন। 7 দেশের 102 জন খেলোয়াড় এতে অংশ নেন। রানার আপ হয়েছেন পাকিস্তানের নোমান ইলিয়াস, তৃতীয় হন বাংলাদেশের গলফার মুন্না মিয়া। শনিবার বিকালে বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার গলফ ক্লাবের অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রতিযোগিতায় ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ সহ 7টি দেশের অ্যামেচার গলফাররা অংশ নেন। নারী দলগত ইভেন্টে পাকিস্তানের পারখা ইজাজ এবং আনিয়া ফারনুক সাইদ এর দল শিরোপা জিতেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ। সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সতর্কতার পরামর্শ, সহনীয় লোডশেডিং এর আশ্বাস ফাউজুল কবিরের। সংবিধানে বহুত্ববাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জামায়াত, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপির গুলো কেন বহাল, প্রশ্ন রিজভির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।